ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাতের রহস্য। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের রাতের রহস্য একটি নতুন সেগমেন্ট শুরু করলাম, ঘোস্টলি কল রেকর্ডিং সেগমেন্ট। যে সেগমেন্টের মাধ্যমে আমরা আপনাদের ঘটনা আপনাদের মুখে শুনব, তাও কল রেকর্ডিংয়ের মাধ্যমে। তো আজকে আমাদের গেস্ট ভূমিকা রয় ফ্রম বহরমপুর, মুর্শিদাবাদ। আজকে দুটি ঘটনা রয়েছে, দুটাই খুবই স্পাইন চিলিং। আমি ঘটনা রেকর্ডের পরেই ইন্ট্রো রেকর্ড করি, তাই বলতে পারলাম। প্রথম যখন ঘটনাটা শুনি আমার নিজের কানে কলের মাধ্যমে, সত্যি বলছি একটা আলাদা রকম ফিলিংস। কারোর মুখ দিয়ে ঘটনা শোনার মধ্যে মজাই আলাদা। যাই হোক, চলুন আমরা সরাসরি চলে যাই ভূমিকার কাছে। ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। টিম রাতের রহস্য কখনোই এগুলোকে প্রমোট করে না। আমাদের চ্যানেল রাতের রহস্যর সকল মিডিয়া রাইট একান্তই আমাদের, তাই পাইরেসি করবেন না। টিম রাতের রহস্য কখনোই কোনো মানসিক ভীতিকে প্রশ্রয় দেয় না। আমরা আপনাদেরই ঘটনা তুলে ধরি আপনাদেরই সামনে। হ্যালো ভূমিকা। হ্যালো। তুমি কি এখন ব্যস্ত আছো খুবই? না না, আমি এই সময়টাতেই ফোন করলাম কারণ তোমার সহমত নিয়ে এই সময়টাতে তুমি ফাঁকা থাকবে বলে। আমাদের এই যে, তুমি তো ভালোভাবে জানো আমি কেন ফোন করেছি। হ্যাঁ অবশ্যই। আমাদের যে হরর পডকাস্ট যেটা আমাদের ছাড়ার কথা চলছিল, ঠিক আছে, সেটা আমাদের প্রথম এপিসোড আমি তোমার মাধ্যম দিয়ে নিচ্ছি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তা সব দর্শককে জানিয়ে দিই, এই যে দিদি আমার সঙ্গে কথা বলছেন এখন, ইনি আমাদের একজন চ্যানেলের একজন কর্ণধার বলতে পারেন, সাপোর্টিং মেম্বার বলতে পারেন, এডিটর বলতে পারেন, সব দিকেই সে হাত দেয়। শুভ্রদীপ ঘোষ তার বান্ধবী হচ্ছে, তার কলেজ ফ্রেন্ড। তা আমি এবার ভূমিকার মুখ দিয়ে শুনে নেবো, ঠিক আছে, পুরো ডিটেলসটা। তো ভূমিকা শুরু করো। আমার বাড়ি বহরমপুরে। নামটা তো দাদা আপনি বললেনই, ভূমিকা রয়। তো ঘটনাটা যদি আমি স্টার্ট করি, ঘটনাটা আমার দাদুর মুখ থেকে শোনা। বেশ, যেমন আমরা ছোটবেলায় আমরা দাদুর কাছে অনেক ঘটনা শুনি। তো যাই হোক, আমারও দাদুর কাছে অনেক ঘটনা শোনা আছে। তিনি আজকে আর জীবিত নেই, তিনি পাস্ট 2-3 বছর আগে মারা গেছেন। এরকম ঘটনা আমিও পরবর্তীকালে আনবো। তো বলো ভূমিকা। হ্যাঁ, তো ঘটনাটা বলার আগে আমি বলি যে এই জিনিসটা, আমি এই যে প্যারানর্মাল ব্যাপারটা, এটা কিন্তু এই ঘটনাগুলো থেকে মানে আমাকে ভাবতে খুব, মানে কি বলবো, খুব ভাবায় জিনিসগুলো, যেগুলো হয় কিভাবে। বুঝলাম। হ্যাঁ, তো বহরমপুর একটা জায়গা আছে হরিদাস মাটি। বেশ। হরিদাস মাটি, ওকে, বহরমপুরের মধ্যে। হ্যাঁ, তো আমার দাদুদের বাড়ি সেখানে, আদি বাড়ি। বেশ। আমার দাদুরা না এখানেই থাকে, দাদু দিদারা এখানেই থাকে। হ্যাঁ, তো আমার দাদুরা টোটাল 7 ভাই 3 বোন। এবার যেহেতু অত বড় ফ্যামিলি, অবভিয়াসলি প্রত্যেকটা মেম্বারের মানে বাড়ির জমি, বাড়ির এলাকাটাও অনেকটা বড়। এবার আগেকালকার দিনের বাড়িতে কি হতো, প্রত্যেকটা পুরনো যত বড় এরকম ফ্যামিলি আছে, প্রত্যেকের বাড়িতেই বাঁশবাগান থাকতো, বিশাল বড় বাঁশবাগান বলতে বাড়ির পেছন দিকে ম্যাক্সিমাম আমরা দেখতে পাই। হ্যাঁ, আর আগে সব বাঁশবাগান তো দেখা যেত অনেক প্রচুর। এখন প্রচুর কমে গেছে বাঁশ এখন আগে কাউকে কিনতে হতো না, এখন বাঁশ কিনতে হচ্ছে সবাইকে। যাই হোক, বাঁশবাগান ছিল, দিয়ে বলো। হ্যাঁ, এই পুরো ঘটনাটাই হচ্ছে বাঁশবাগানটা জুড়ে। বেশ। যে কারণে পরবর্তীকালে বাঁশবাগানটা বিক্রিও করে দেওয়া ছিল। বেশ। তো এই যে বললাম আমার দাদুরা 7 ভাই 3 বোন। তো সবার ছোট হচ্ছে দাদুর যে ছোট বোন, সে পুরো ভাই বোনদের মধ্যে সবার ছোট। বেশ। তো সে মারা যায় অনেক ছোট বয়সে, যখন নিয়ার অ্যাবাউট 7 বছর কি 8 বছর বয়স। সেই টাইমে প্রচন্ড জ্বর হয়েছিল। তো সেই জ্বরের কারণে ওই ছোট দিদা বলি আমি দেখিনি কোনোদিন, তাও ছোট দিদা মারা যান ওই টাইমে। বুঝলাম। তো এবার দাদুর যে মেজো দাদা, সেই টাইমে তার বিয়ে হয়ে গেছিল। বেশ। মেজো দাদুর একটা বাচ্চা ছিল, ছোট মেয়ে। তাও আমি তোমায় বলি, এই ঘটনা তাও কত বছর পুরনো? অনেক বছরই তো পুরনো মনে হচ্ছে তোমার দাদু। অনেক বছর। হ্যাঁ, অনেক বছর। বুঝতে পারলাম, একটা আইডিয়া দিলে। আমার দাদুর তখন বিয়ে হয়নি। বুঝলাম। অনেকটাই পুরনো বয়স। অনেক পুরনো। হ্যাঁ, তুমি ঘটনা চলো দি বল। দিয়ে সেই টাইমে না দাদুর যে মেজো
বেশ। সেই দাদুর বিয়ে হয়ে গেছিল, তো একটা ছোট বাচ্চাও ছিল, একটা ছোট বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে? বেশ। তখন বাচ্চা বাচ্চা মেয়ের মেয়েটার- বয়স কত তাও? 3 বছর। 3 বছর। বেশ, তার মানে মোটামুটি ভালোই বড়। তুমি বলো। হ্যাঁ, তো বাচ্চা মেয়েটার নাম ছিল হচ্ছে বেঙ্গু। তো এবার যেহেতু সেও বাড়ির খুব ছোট মেম্বার, আর দাদুদের ভাই বোনদের মধ্যে ওই যে দিদা মারা গেছিলেন সেও খুব ছোট, হুম, তো দুজনের বন্ডিং খুব ভালো ছিল। বুঝলাম। দুজনের বন্ডিং এত ভালো ছিল, মানে যে বেঙ্গুর বাচ্চাটি, হুম, ওকে আমার ওই ছোট দিদা সারাদিন ওর সাথে খেলা করতো, ওকে খাইয়ে দিত হুম। একসাথে ছোট থেকে। সারাদিনের সব কাজই তখন, সবকিছু সময় কাটানো থেকে শুরু করে সবকিছু তখন ওই ছোট দিদার সঙ্গে চলতো। বুঝলাম। হ্যাঁ, যেহেতু দুজনেই ছোট সেই টাইমে। হুম, হুম, বুঝলাম। এবার যখন ওই ছোট দিদা মারা যান, তার কিছুদিন পর থেকে, এবার আমাদের বাড়িটা আমি বলি, এক্সপ্লেন করি একটু। ওই টাইপের বাড়িতে না বাথরুম কল এগুলো অনেকটা দূরে হতো, বাড়ির সাথে অ্যাটাচ থাকতো না। বাড়ি থেকে একটু 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 সাইডে, যেমন হয় উঠোনের সাইডে একটা কমন বাথরুম এরকম টাইপের কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, তো আমাদের ওই বাথরুমটা ছিল, বাথরুমের পজিশনটা ছিল বাঁশবাগানের কাছে, বেশ বেশ। বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই ছিল, অনেকটাই। এবার ঠিক ওই ছোট দিদা মারা যাওয়ার 2 দিন কি 3 দিন পর থেকে সন্ধেবেলা এবার হয়তো দাদুরা বাড়ির কেউ বা দাদুর কোনো বৌদি তো কোনো কাজে হয়তো বাথরুমে ওখানে কল ছিল, ওখানে জল ভরতে যেত বা কিছু। হুম, এবার ওই টাইমে ঠিক সন্ধে হতো আর বাঁশবাগান থেকে কান্নার আওয়াজ পাওয়া যেত। মানে এটা তাও সেই দিদা মৃত্যু যাওয়ার পরে তা কতদিন পর ঘটনা তাও? 3 দিন, 2 দিন কি 3 দিন পর থেকে। 2-3 দিন পর থেকে এগুলো শুরু হয়েছে? হ্যাঁ, এগুলো আর শুরু এটা হয়। এটা কি সকালের কথা, না এমনি রাত্রেও হতো বা সকালেও হতো বা সকালেও ফিল করা যেত, না শুধুমাত্র সন্ধ্যের পর থেকে। ওকে। সন্ধ্যের পর সূর্য ডুবে যেত, অন্ধকার, হুম, ঠিক ওই টাইমটাতে অন্ধকার হয়ে যেত আর ওই টাইমটাতে। মানে তখন মৃত্যু হওয়ার পরে 13 রাত্রিও তখন পার হয়নি? না, বেশ, দিয়ে চলো তুমি বলো। বিভৎস কান্নার আওয়াজ পাওয়া যেত, কিন্তু কেউ কোনোদিন বুঝতে পারতো না যে কোথা থেকে আসছে কান্নাটা। বাঁশবাগানের ভেতর থেকে আসতো, বেশ। এটা ফিল করা যেত যে বাঁশবাগানের ভেতরে কোনো ছোট মেয়ে হুম, গুঙিয়ে গুঙিয়ে কাঁদলে যেরকম আওয়াজ হয়, হুম, হুম। এক্স্যাক্টলি ওরকম গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে। এটা কি তো যারা এটা- সেপারেটলি আলাদা আলাদা ভাবে যেত তারা তারাই শুনতে পেতো, না সবাই শুনতে পেতো একসাথে? প্রত্যেকে। প্রত্যেকে? বেশ। তো বাঁশঝাড়ের ওখানে মানে বাথরুমের ওখানে যেই যেত হুম, সেই শুনতে পারতো। মানে মনে হতো কি যে ওই মানুষটাকে দেখেই হয়তো কাঁদছে বা ওই মানুষটাকে কিছু বলতে চাইছে, এরকম। বুঝলাম বুঝলাম। বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এটা ফিল করতো। বেশ, তারপর? তো এটা 2-3 দিন হওয়াতে কন্টিনিউ বাড়ির প্রত্যেকটা মেম্বার না খুব ভয় পেত হুম, যে আচমকা এরকম কেন হচ্ছে। অবশ্যই একটা একটা সবাই মিলে আমরা একটা একান্নবর্তী পরিবারের মধ্যে যদি থাকি, ঠিক আছে, সেখানে যেমন আমাদের একটা সাহসের একটা জায়গা হয়, কিন্তু সেখানে একটা ভয়েরও একটা কারণ তৈরি হয়, কারণ আমরা সবাই একসঙ্গে থাকি, আমাদের প্রিয়জনরা সবাই একসাথে থাকে, আমরা নিজেদের থেকে অন্যজনের প্রতি প্রবলেমের আমরা সেই ভয়টা বেশি করি। একদম। যাই হোক, হ্যাঁ তুই বলো। তো এবারে যে বাচ্চা মেয়েটার কথা বললাম, বেনু, হুম, তার যে মা, মানে আমার যে সেজ দিদা হচ্ছে, বেশ বেশ। সেজ দিদা তোমার সন্ধ্যাবেলা একদিন ঠিক ওই কান্না শোনা যাচ্ছে 2 দিন পর থেকে, এরকম 3-4 দিন কেটেছে কান্না ওরকম আওয়াজ পায়। 3-4 দিন পর একদিন সন্ধ্যাবেলায় বাচ্চাটা তখন শুয়ে ঘরে বেশ। কলতলায় জল ভরতে গেছে। আর সেদিন ফার্স্ট ফিল হয়েছিল যে যে বাঁশঝাড়ের ভেতর থেকে যে কান্নার আওয়াজটা আসতো এতদিন ভেতর দিক থেকে, সেজ দিদা খুব ডিপলি ফিল করেছিল যে সেজ দিদার পেছনে দাঁড়িয়ে কেউ কাঁদছে। আর স্পষ্ট শোনা গেছিল যে কাঁদতে কাঁদতে বলছে, বৌদি আমাকে বেনুকে দে না, আমি ওকে ছাড়া বাঁচতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। মানে এবার আর বাঁশঝাড়ের ভেতর থেকে শুধু কান্না নয়, আর কিছুদিন মধ্যেই তখন সেই তোমার সেজে দিদুর পেছনে এসে দাঁড়িয়ে সে তখন হ্যাঁ। ডিমান্ড করছে, সে তখন কথা বলছে, সে তখন নিজের মানে যে কষ্ট সেটাকে তখন সে নিজের বাইরে আনছে। অস্তিত্বটা জানান দিয়েছিল পুরো। অস্তিত্বটা তখন প্রথম দিন জানান পেলাম। যাই হোক, হ্যাঁ, হ্যাঁ বলি তো। যে আমাকে দি দে বেনুকে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। হুম, তো বুঝলাম। এটা না আমাদের খুব মানে, আমি জানি না এটা কতজন জানে, যে যখন বাচ্চা বেস্ট ফিডিং করে না,
হুম ওই টাইমে মাকে বলে যদি খুব ভয় পেয়ে যায় মা, তো ওই টাইমে বাচ্চাকে সাথে সাথে ব্রেস্ট ফিডিং করাতে হয় না, বুঝলাম। মানে এটা। বেশ। তো এবার ওই সেজো দিদা ওই টাইমে খুব ভয় পেয়ে ওখান থেকে ছুটে ঘরে চলে এসেছিল। অবশ্যই এবার ভয়ের একটা বড় একটা কারণ। হ্যাঁ, হুম, এবার এসে দেখছে বাচ্চাটা শোয়ানো, বাচ্চাটা ভীষণ পরিমাণে কাঁদছে, ভীষণ পরিমাণে কাঁদছে, তাকে থামানো যাচ্ছে না। এবার বাড়িতে সবাই বলেছিল মেবি খিদে পেয়েছে, ছোট বাচ্চা ওই জন্য কাঁদছে। তো ওকে দিদুন ব্রেস্ট ফিডিং করায়। বেশ। দিয়ে তার ঠিক পরের দিন থেকে ওই বাচ্চাটারও ওইরকম হঠাৎ করে প্রচন্ড জ্বর আসে, দিয়ে বাচ্চাটা মারা যায়। এই বাচ্চাটা মারা গেল এবার? বাচ্চাটা মারা যায়। সেদিনকে ব্রেস্ট ফিডিং করালো, রাত থেকে জ্বর, পরের দিন বাচ্চাটা মারা যায়। কিন্তু তোমার এই সেজো দিদুর কোনো রকম আর কোনো রকম শারীরিক প্রবলেম হয়নি? না না, ওই দিদুনের কিছু হয়নি, হুম, বাট ওই বাচ্চাটা ব্রেস্ট ফিডিং করানোর কিছুক্ষণ পর থেকে প্রচন্ড জ্বর এলো, তার পরের দিন বাচ্চাটা মারা। বুঝলাম। বাচ্চাটা মারা যাওয়ার পর বাসযাত্রী থেকে খুব অদ্ভুত ভাবে আর কোনো দিন কোনো কান্নার আওয়াজই আসলো না। তার মানে তোমার এই যে দিদুন মারা গেছিল প্রথমে, ওনার হ্যাঁ, ওনার মারা যাওয়ার কতদিন পরেই মারা যাচ্ছে? তাও 7 দিন। 7 দিনের মাথায়? 7 একদম দিনের মাথায়, অলৌকিক ভাবে। একদম। বুঝলাম। আর তারপরে যেদিনকে কাজ হয় দিদুনের, মানে ওই বাচ্চাটার, যেহেতু বাচ্চাটাও মারা গেছিল তারও তেরাত্রির কাজ হবে, হুম তো সাধ্যের ঠিক আগের দিন রাতে বাড়ির প্রতিটা মেম্বার এরকম স্বপ্ন দেখেছিল যে ওই যে বেনু ছিল ছোট বাচ্চাটা, তাকে একটা আরেকটা ছোট বাচ্চা, তার ফিগার দেখা যাচ্ছে না, হুম সে তার সাথে খেলা করছে। আর ওই যে বাচ্চাটার মা ছিল, যে আমার সেজো দিদা যে ছিল, সেজো দিদা এরকম স্বপ্ন দেখেছিল যে ওই যে ছোট দাদুদের যে ছোট বোন যে মারা গেছিল ফার্স্টে, হুম হুম সে সেজো দিদাকে স্বপ্নে এরকম বলেছে যে আমি আর তোদেরকে জ্বালাবো না, আমি যেটা চেয়েছিলাম আমি পেয়ে গেছি। তার মানে তার তখন সেই ইচ্ছা পূরণ হয়ে গেছে। কারণ হ্যাঁ, সে মারা যাওয়ার পরেও কোথাও না কোথাও তার তার যে সেই ছোট বাচ্চাটার প্রতি একটা ভালোবাসা, তাকে যে সারাদিন নিয়ে মায়া। খেলা, একটা মায়া, এই মমতা, এইসব জড়িয়েছিল, এগুলো থেকে সে হ্যাঁ, কখনো মৃত্যুর পরেও বেরোতে পারেনি। না, বুঝলাম। যাই হোক, খুব তারপরে স্ট্রেঞ্জ। এরপরে এই ঘটনাটি আর কখনো আর কি কিছু হয়েছে? এরপরে না, এরপরে ওই বাচ্চাটা মারা যাওয়ার পর ওইরকম স্বপ্ন দেখলো, হুম, তারপর সব নর্মাল। ওকে। আর আর কোনোদিন বাসধারে কেউ মানে ভয়ও পেলো না, কেউ কোনোদিন কোনো কান্নার আওয়াজও পেলো না, সব একদম আগের নর্মাল, সব কিছু নর্মাল। এই ঘটনাটার মধ্যে অনেক কিছু অন্তর্নিহিত রয়েছে, বুঝলে তো ভূমিকা? এই ঘটনাটা হয়তো তুমি বললে ঠিক আছে, আমাদের লিসেনাররা যারা শুনলো, আমিও তো প্রথমেই শুনছি, আমিও এই ঘটনাটা আগে কখনো শুনিনি তোমার মুখে। যাই হোক, লাইভ শুনে আমি যতটা বুঝলাম, ঠিক আছে, এই ঘটনাটা ওয়ান অফ দ্য বেস্ট ঘটনা আমাদের এই চ্যানেলে আজকে যেটা ছাড়া হলো। এবার এই ঘটনাটার মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন একটা মৃত যাওয়া ব্যক্তি বা একজন মহিলা, তার যে একটা মায়া মমতা, একটা মাতৃসম ভালোবাসা, যে শুধুমাত্র যে মাই আমাদেরকে মাতৃসম ভালোবাসা দেয় তা না, এই পৃথিবীতে যে কারোর মায়া মমতা জমে যেতে পারে আমাদের জন্য, ঠিক কি না? তুমি দেখো না, একদম, আজকের দিনে তুমি একজনকে, আমি একটু ভালোবাসার দিকে যাই। তুমি আজকের দিনে, একদম। মা তোমাকে জন্ম দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ, তুমি বাড়িতে একজন মেম্বার, বাড়ির কোনো মেম্বারের হয়তো তোমার সঙ্গে হয়তো কখনো বনে না, কিন্তু একটা ব্যক্তি হোক, সেটা মহিলা হোক বা পুরুষ, সে ব্যক্তি বা মহিলা যদি সে মনের মতন হয়, সে যদি ভালোবাসতে পারে বা যদি ভালোবাসা সে যদি বোঝে, সে তোমাকে 2 মাসের পরিচয়ে তার এতটা ক্লোজ তুমি হয়ে যাবে, তখন মনে হবে যে না, এই আমার সব, ঠিক তো? একদম, একদম। তাই যে এই যে মাতৃসম ভালোবাসাটা সবাই দিতে পারে না বা সবাই রাখতে পারে না। যাই হোক, এইখানে আমরা এপিসোডে শুনলাম, খুব খারাপ লাগলো বাচ্চা মেয়েটার জন্য, আর তার থেকে বেশি খারাপ লাগলো তার মায়ের জন্য। কারণ একটা মা কোল হারা হয়ে আর একটা মায়ের কোল পূরণ হলো, ঠিক তো? একদম। সেটাই। যাই হোক ভূমিকা, এরপরেও আর কোনো ঘটনা তোমার কাছে আছে কি?
হ্যাঁ, তোমার কাছে এখন ওটাও অনেক এরকম আছে। কটা ঘটনা আছে এরকম, বা এরকম বলতে গেলে তোমার কাছে টোটাল কটা ঘটনা রয়েছে? এখনো সেভাবে শোনাতে গেলে আমার কাছে 3-4টে তো ইনস্ট্যান্ট আমার মনে আছেই। বেশ বেশ। তো যাই হোক, আমরা আমাদের চ্যানেলে আমাদের কল রেকর্ডিং এপিসোডের আমাদের প্রথম এপিসোড থেকে শুরু করলাম ভূমিকার এপিসোড, ভূমিকা স্পেশাল ঘটনা। থ্যাংক ইউ। আমরা ভূমিকার আজকে প্রথম এপিসোড, প্রথম ঘটনা শুনলাম। আমরা চলে যাবো আরেকটা ঘটনায়, ঠিক আছে, যেটা ভূমিকার মুখ দিয়ে আমরা শুনবো। তুমি ভূমিকা, তোমার ওয়ান অফ দ্য বেস্ট একটা যেটা ঘটনা তুমি বলতে চাও, সেটা তুমি আমাদেরকে আরেকটা ঘটনা বলে শোনাও। আর আচ্ছা। পরবর্তীকালে এই কল রেকর্ডিং এপিসোড আরো বড় হবে, তখন তোমার কাছে আমাদের সাবস্ক্রাইবারদের ডিমান্ড থাকবে আরো নতুন নতুন ঘটনা, হয়তো তুমি যেগুলো জানো বা তুমি যেগুলো কালেক্ট করেছো সেগুলো তাদেরকে শোনানোর জন্য। তো চলে যাবো আমাদের সেকেন্ড ঘটনায়। ভূমিকা, আমরা সেকেন্ড ঘটনায় কি শুনবো? সেকেন্ডটা আমি শুরু করার আগে বলতে চাই, অনেকের কাছে জিনের কনসেপ্ট না ক্লিয়ার না। জিনের কনসেপ্ট? জিনের কনসেপ্ট বেশ বেশ। যেটা মানে আমাকে এই জিনিসগুলো, সত্যি কথা, আমাকে এই জিনিসগুলো না, প্যারানর্মাল জিনিসগুলো খুব অ্যাট্রাক্ট করে, একদম আমার মতন। যাই হোক, প্রচন্ড অ্যাট্রাক্ট করে, একদম আমার মতন। যাই হোক, প্রচন্ড অ্যাট্রাক্ট করে। তো এই নেক্সট ঘটনাটা আমি বলবো জিন রিলেটেড। তোমার সঙ্গে কোনো ঘটনা ঘটেছে কি এখন? আমার সঙ্গে ঘটেছে বলতে আমি সেভাবে বলতে পারবো না যে আমি খুব ডিপলি ফিল করেছি বা এরকম কিছু, বাট ছোট ছোট হিন্টস পেয়েছি আমি প্রচুর। বুঝলাম যে এই পৃথিবীতে আমাদের ছাড়াও অস্তিত্ব আরো অনেক কিছু আছে, আছে, আমরা যেগুলো আছে। দেখতে পাই না, তাইগুলো সেগুলো আমরা প্রমাণও করতে পারি না যেগুলো, কিন্তু সেগুলো এক্সিস্ট করে, কোনো না একদম। কোনো ডাইমেনশনে এক্সিস্ট করে, আমাদের জীবনের সঙ্গে এক্সিস্ট করে, আমাদের লাক, আমাদের একটা বলে পয় বলে সবাই, একটা সবাই বলে ভাগ্য, সবাই বলে একটা খ্যান, যেমন বলো না কোন খ্যানে আপনি পড়ে গেছো, ভূতের একটা খ্যান, হ্যাঁ, হ্যাঁ, এরকম একদম। এগুলো এক্সিস্ট করে, এগুলো আমিও মানি, কারণ আমারও আমার জীবনে অনেক সেভারাল ঘটনা রয়েছে যেগুলো আমি পরবর্তীকালে আপনাদেরকে শোনাবো আমাদের চ্যানেলের মাধ্যমে। তো যাই হোক ভূমিকা, তুমি বলো, শুনছি আমি। আমি ফার্স্টে বলি, আমার বাবার ডিফেন্স পার্সন, ঠিক আছে, ফোর্সে চাকরি করতো। বেশ বেশ, ডিফেন্সে তো হ্যাঁ, তো সেই সূত্রে আমি বাইরে অনেক থেকেছি। আমার পার্সন থেকে থাকতেই হবে, যাওয়া আসা করতে হয়, স্কুলও আমার হয়। স্কুল চেঞ্জ, হ্যাঁ স্কুল চেঞ্জও হয়েছে ফার্স্ট। তারপরে আমি বহরমপুরে এখানে সেটেল হয়ে গেছি। বুঝলাম। তো ফার্স্টে আমার বার্থ প্লেসই রাজস্থান, যেটাকে মোস্ট হন্টেড প্লেস বলা হয়। রাজস্থানের প্রচুর ঘটনা রয়েছে, রাজস্থানের প্রচুর ঘটনা, প্রচুর ঘটনা। রাজস্থানের মধ্যে একটা আলাদাই একটা ব্যাপার রয়েছে। যাক, জীবনে যদি কখনো সময় হয় বা যদি সময় পাই তাহলে অবশ্যই একদিন রাজস্থান যাব। যাই হোক, ওই তোমার ঘটনায় আছে আমি রাজস্থানে তখন প্রথম পোস্টিং বলতে চাইছো তোমার বাবা? আমার জন্ম রাজস্থানে। তোমার জন্ম রাজস্থানে? বেশ। আমার জন্ম রাজস্থানে। বেশ। তো ওইখানে আমি ছিলাম 3 বছর, ওখানে ছিলাম। তারপর এখানে চলে আসার পর বাবার আবার সেকেন্ড টাইম যখন রাজস্থান পোস্টিং হয়, তখন হয়তো গিয়ে থাকা হয়নি, বাট কোয়ার্টার ছিল, মাঝে মধ্যে যেতাম। বেশ। তো ওইখানে কোয়ার্টারে আমাদের ঠিক 4-5টা ঘরের পরে একটা ঘর ছিল। তো ওই ফ্যামিলিটা, ওই আঙ্কেলও বাবাদের সাথেই চাকরি করতো ফোর্সে। তো ওরা মুসলিম ছিল। ওরা মুসলিম? বেশ। ওরা মুসলিম। হ্যাঁ। তো এক ছেলে, কি মুসলিম কি হিন্দু, আমাদের ভারত মাতা, আমাদের ভারতের কোনো জাতি হয় না, ধর্ম হয় না। যাই হোক, না, সবাইকে একসঙ্গে থাকতে হয়। এমনকি আমি দেখেছি ডিফেন্সের মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগে, একটা ঘরের মধ্যেই হিন্দুদের যে আরাধ্যরা দেবী দেবতা, তার সঙ্গে মুসলিমদের যে নামাজ পড়ার ধরন বা উপকারিতা, তারপরে সবকিছু, তুমি শিখ ইসাই সব ধর্মের মানুষকে তুমি এক জায়গাতে আরাধনা করতে দেখতে পাবে ডিফেন্সের মধ্যে। এমনকি একটা ওটাই তো আসলে স্ট্রেংথ, ওইটাই অরিজিনাল স্ট্রেংথ ওটাই। তো ওই ফ্যামিলিতে আমার বয়সী একটা ছেলে আর একটা বোন। বোনটা আমার থেকে 4-5 বছরের ছোট। আমি তোমাকে বলি, তুমি যখন জন্ম হয় তোমার, তখন তুমি প্রথম 3 বছর জীবনের তুমি কাটিয়েছো রাজস্থানে। আলাদাভাবে কোথাও একটা পোস্টিং হয় বাবার, দেন আবার রাজস্থানে পোস্টিং হয়। তখন যখন আবার সেকেন্ড টাইম তুমি যখন পোস্টিং এ গেছো, তখন তোমার বয়স কত? তখন 10 বছর। 10 বছর, ওকে বেশ। 10 বছর তখন তোমার বয়স। আর তুমি তো বললে কি যে তোমাদের 3-4টে বাড়ির পরেই আরেকজনের কলিগ কোয়ার্টার, সেই কলিগের কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারে একটা ছেলে, তার বয়সী, আমার বয়সী, আর তার একটা বোন ছোট হবে। বেশ। তখন ওর বয়স 5 বছর। আমি পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে নিলাম, বুঝলে তো?
হ্যাঁ হ্যাঁ আমাদের ক্লিয়ারিটি দরকার পড়ে। হ্যাঁ, দিয়ে বলো। একদম বোনের তখন তো বয়স 5 বছর, দেন বলো। 5 বছর। হুম, তো ওরা না খুব রিলিজিয়াস, মানে ওইটুকুন বাচ্চা প্রচন্ড পরিমাণে নামাজ পড়ে, খুব ভক্তি, হুম, হুম। ঠিক আছে। তো নর্মাল কোনো, এটা খুব অস্বাভাবিক কিছু না। ওর না, হঠাৎ এটাই তো আমাদের প্রয়োজন। প্রত্যেকটা নিজের ধর্মের প্রতি একটা সহানুভূতি, নিজের ভালোবাসা, সেটা হ্যাঁ মানা উচিত। যাই হোক, ছোট বাচ্চা মেয়ে 5 বছরের বয়স, সেও এত নামাজ আদার মধ্যে এত থাকে, খুব ভালো লাগলো শুনে। যাই হোক, তুই বলো। হ্যাঁ তো ওর হঠাৎ একদিন, এবং কোনো রিজন না, ও হঠাৎ একদিন ঘুম থেকে উঠে সকালবেলা ওর মাকে বলল, এবার রাজস্থানে, আমি যে বলি প্রথমে, জায়গাটা হচ্ছে আজমের। রাজস্থানের আজমের খুব প্রসিদ্ধ আজমের জায়গা। বেশ। আজমের ফেমাস হচ্ছে আজমের শরীফের জন্য, আজমের শরীফ দরগা। দরগা, বুঝলাম, আজমের শ্রী দরগা। দরগা হ্যাঁ, খুবই ফেমাস, তো শুনেছি অনেকবার। হ্যাঁ, তো ওই বাচ্চাটার ওর হঠাৎ খুব ইচ্ছা হয় যে, এবার আমরা যেখানে থাকতাম কোয়ার্টারে, পোখরণে, ঠিক আছে, বেশ। তো পোখরণ থেকে আজমের শরীফের ডিস্টেন্স অনেকটা, তাও তাও কম করে সারা দিনের ব্যাপার। বুঝলাম, আমরা আমাদের কান এবার মন হয় সেরকম, হ্যাঁ তারও বেশি। এবার হ্যাঁ এবার একটা সারাদিন, যেহেতু ওর বাবাও ফোর্সে চাকরি করতে, এবার চট করে একদিন মেয়ের শখ পূরণ করার জন্য তো ছুটি নেওয়াটা খুব অস্বাভাবিক ব্যাপার ফোর্সে। হুম, হুম, হুম। তো ওর মা ওকে বোঝালো যে আজমের শরীফ যাওয়া এই মুহূর্তে সম্ভব না, হুম, পোখরানে একটা দরগা আছে, হুম। তো তোর যদি প্রে করার খুব ইচ্ছা হয় তুই আমার সাথে ওই দরগাতে চ, ওখানে গিয়ে আমরা প্রে করব। তো প্রে করাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে আমরা বলি না যে মন্দিরেই যে ঠাকুর থাকে, এটা ভুল। হুম, বুঝলাম। ওর মা ওকে সেটাই বুঝিয়েছিল। হুম, তো বাচ্চা মেয়েটা বললো ঠিক আছে, কিন্তু আমি পরে যাবো আজমের শরীফ। তো মা বলেছিল ঠিক আছে তুই এখন চ। বেশ। তো ও ওই দরগাতে গিয়ে প্রে ট্রে করে আসার পর, ওখানে নামাজ টামাজ পড়ে আসার পর থেকে, ঠিক 2 দিন পর থেকে ওর বিহেভিয়ার খুব চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ? চেঞ্জ বলতে, খুব শান্ত ছিল মেয়েটা, ঠিক আছে, খুবই শান্ত, মানে 5 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা যেভাবে আমরা মনে করি যে খুব চঞ্চল, হুম, ও খুবই শান্ত প্রথম থেকেই শান্ত ছিল। বেশ। প্রথম থেকেই। হুম, কিন্তু ওর বিহেভিয়ার কিরকম চেঞ্জ এলো, প্রথম প্রথম খুব একটা বোঝা যেত না, মানে ও রাতে আলাদা রুমে ঘুমাতো, ওরা 2 ভাই বোন। বেশ। তো ওর ভাই নোটিস করে কি, ঠিক রাতের বেলায় সবাই ঘুমিয়ে যায়, ওর বোন যখন সবাই ঘুমিয়ে যায়, মাঝরাতে ওর বোন উঠে দরজা টরজা খুলে, এবার আমাদের কোয়ার্টার, তো কোয়ার্টার এরকম ব্যালকনি ঠিক না, কিন্তু সিঁড়ি দিয়ে নেমে নিচে বড় প্লেগ্রাউন্ড, এরকম আলাদা ব্যালকনি ছিল না কোয়ার্টারের রাজস্থানে। বুঝলাম। এবার ওর ভাই দেখে ওর ডেলি এরকম রাতের বেলায় দরজা খুলে ওরকম নেমে সামনে প্লেগ্রাউন্ডে ওখানে বসে থাকে, প্লেগ্রাউন্ডে গিয়ে বসে আছে মাঝরাত্রে? মাঝরাতে একা একা, 5 বছরের। তার মনে কোনো ভয় নেই, তার মনে কোনো না কোনো জন্তু জানোয়ারেরও ভয় নেই। আর সেই না। কথা তো, ভূতে ভয় তো বেশি হওয়ার কথা। এই ভূত হ্যাঁ, জিনের আর আমাদের কোয়ার্টারটা যেটা ছিল, কোয়ার্টারটা কিন্তু সারাউন্ডিং পুরো জঙ্গল, রাজস্থানে, পোখরান। বেশ। তো ওর ভাই প্রথম 2 দিন দেখে ওর মাকে ডেকে বলছে এরকম বসে আছে, বোনকে নিয়ে আসো। মা গিয়ে নিয়ে এসছে। ওর মা প্রথমে ভেবেছে হয়তো কোনো কারণে মন খারাপ কিছু, রাত 1টা 2টো, হঠাৎ করে উঠে চলে গেছে, রাত 1টা 2টো, 2টোর সময়। 1টা 2টো, হ্যাঁ, বেশ। উঠে চলে গেছে। তো ওর মা ডেকে ডুকে নিয়ে এসছে। এটা দেখছে কি প্রথম 1 দিন 2 দিন হলো এটা রেগুলার হচ্ছে, Regular ওর ছিল। মানে বাচ্চাটা এরকম করতোই না মানে দরগা থেকে আসার পরে আসার পরেই। প্রতিদিন রাত্রে এরকমই প্রতি ঘটনা ওকে হয়তো বোঝানো হচ্ছে, বলা হচ্ছে, তারপরে সেই ঘটনা না শুনেও সে আবার কিন্তু বেরিয়ে যাচ্ছে প্রতিদিন। হ্যাঁ, বেশ। এইটা 2 দিন চলার পর 3 দিন থেকে ওর মা নোটিস করছে ও খুব ফ্রেন্ডলি মেয়েটা, সবার সাথে খুব ভালোভাবে মিশে যায়, খুব ভালোভাবে কথা বলে। হুম, মেয়েটা পুরো চুপচাপ হয়ে গেছে, ও কারোর সাথে কথা বলছে না। ইনফ্যাক্ট মানে একসাথে সবাই টেবিলে হয়তো বসে আছে, সোফাতে বসে টিভি দেখছে, ওই মেয়েটা ওর রুমে আলাদা করে গিয়ে বসে আছে, কারোর সাথে কথা বলছে না। মানে একটা 5 বছরের বাচ্চা মেয়ে যে সবসময় সবার আঙুল ধরে চলার ইচ্ছা থাকে, যে সবসময় একটা সবার সঙ্গে একটা ফেভার নেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু তখন ওই টাইমে ওই বয়সে ওর একটা নিজের একটা একাকিত্ব, নিজের একটা পার্সোনালিটি বিল্ড হয়ে গেছে বলতে পারো, যে না, হ্যাঁ। একাই সে স্যাটিসফাইড।
হ্যাঁ, এটা কাউকে 5 দরকার নেই। এটা 5 বছরের বাচ্চার পক্ষে ইম্পসিবল, মানে নেক্সট টু ইম্পসিবল। হুম 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 পুরো। হুম দেন। এটা ওর মা, ওর ভাই, ওর বাবা যখন ডিউটি থেকে আসতো তো বাবাকে বললো। ওর বাবা ভাবতো যে হয়তো সারাদিন ভাই বোন থাকে, মারপিট করে, কিছু একটা নিয়ে মন খারাপ বা দাদা এমন কিছু বলেছে ওই জন্য চুপচাপ আছে, 1-2 দিন ঠিক আছে থাকতে দাও। কিন্তু ওই দরগা থেকে আসার ঠিক এগুলো 3-4 দিনের মধ্যে চলতে চলতে 5 নম্বর দিনে এক্স্যাক্টলি ওর বাবা সেদিনকে ছুটিতে ছিল বেশ। বাড়িতে। ওর মা দুপুর বেলায় এরকম খাবার দাবার বানিয়ে ওদের ঘরে নক করতে গিয়ে দেখছে ওর দাদা নাই। দাদা আমাদের ঘরে ছিল, দাদা আমার সাথে খেলতো। হুম আর বাচ্চাটা দেয়ালের দিকে মুখ করে দেয়ালের দিকে তাকিয়ে কনস্ট্যান্টলি নিজের মনে কথা বলছে আর হাসছে। হে হ্যাঁ, শুনে কেমন একটা ভয় লাগছে। আমার গা কাটা দিয়ে উঠলো, সত্যি কথা। তো ওর মা এটা দেখে না ভয়ে ওর বাবাকে ডেকে বলছে যে আমার মেয়ে কোনোদিন এরকম করতো না, ওর বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে আর এই লক্ষণটা ঠিক না, ও যেটা করছে এরকম দেয়ালের দিকে তাকিয়ে। হ্যাঁ, এবার তখন বাড়ির গার্জেন সব থেকে বড় কে, তখন তার বাবা। এবার তাকে তখন বাবা। না সিরিয়াস ম্যাটার, এবার এটা নিয়ে একটু ইন্টারফেয়ার করতে হবে, নাহলে হয়তো হাতের বাইরে চলে যাবে। একদম। ওর বাবা দেখার পর ওর বাবার মনে হলো যে কিছু একটা হয়েছে, আমার মেয়ে এরকম ছিল না, কিছু একটা ভুল হয়েছে। ওদের মধ্যে যত মানে যে পীর বাবা খুব মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওর বাবা বলছে আমাদের হিন্দু সমাজেও প্রচুর ব্যক্তি রয়েছেন, মানে আমি এটা ভুল বলবো না, কিন্তু হ্যাঁ ঠিক, অবশ্যই প্রত্যেকটি ধর্মকে সম্মান করা এবং নিজের ধর্মের প্রতি ভালোবাসা, এটাই আমাদের হিন্দু ধর্ম শেখায়। যাই হোক, আমরা পীর বাবাকে খুবই মানি। একদম। তো ওর বাবা এটা দেখার পর, আমি জানি না এটা কেন মনে হয়েছিল আঙ্কেলের, আঙ্কেল ওই আজমের শরীফের কথা বললাম না আমি, খুব প্রসিদ্ধ আজমের শরীফেরই একজন খুব বড় মাপের যে পীর বাবা, ওনাকে সবকিছু বলা হলো খুলে যে আমার মেয়ে কনস্ট্যান্টলি কয়েকদিন থেকে এরকম বিহেভ করছে, যে জিনিসটা ঠিক না, আমাদের খুব অদ্ভুত লাগছে, আপনি আসুন। বেশ। তো তার পরের দিনই এরকম পীর বাবাকে ডাকা হলো। পীর বাবা আসলেন ওই ফ্ল্যাটে, বিল্ডিংটাতে। এসে বাচ্চাটাকে যতবার কাছে ডাকার চেষ্টা করাচ্ছে, বাচ্চাটা কিছুতে আসছে না। পীর বাবাকে দেখার পর থেকে ও নিজেকে ঘরের মধ্যে লক করে নিয়েছে। পীর বাবা ঢুকেই বলেছিলেন যে ও এরকম করছে কারণ ওর সাথে জিন আছে। মানে ওর সাথে না ওর মধ্যে? ওর সাথে। ওই যে বললাম না, দেয়ালের দিকে তাকিয়ে কনস্ট্যান্টলি কথা বলে, দেয়ালের দিকে গিয়ে কনস্ট্যান্ট কথা বলে, বাইরে গিয়ে একাই বসে থাকে, কিন্তু সে একাই বসে থাকে, ওর সাথে কেউ আছে, ওর সাথে জিন আছে, এটা পীর বাবা বলেছিলেন। যে যাই হোক, ওরা অনেক কিছু করে, আমি জানি না কি করে, জল পড়া ঠল পড়া দেয়। তো ওইভাবে কোনোভাবে দরজা টরজা মেয়েটাকে দিয়ে খুলিয়ে ওকে বসিয়ে এরকম জল পড়া দেওয়া হয়। তখন পীর বাবা ধীরে 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 বাচ্চাটাকে যখন জিজ্ঞাসা করে কি হয়েছিল, তখন ওর ভেতর থেকে ওই জিনটা বলে, ওর ভেতর থেকে একটা 5 বছরের বাচ্চার গলা থেকে একটা খুব প্রাপ্তবয়স্ক একটা ছেলের গলা, ছেলে বলবো একটা লোকের গলা, ভারী প্রাপ্তবয়স্ক একটা পুরুষের গলা, তাই তো? পুরুষের গলা। একটা মহিলা 5 বছরের বাচ্চা মেয়ে, তার মধ্যে যে একটা সফটনেস থাকে একটা গলার মধ্যে, সেই সফটনেস কিচ্ছু নেই না। প্রাপ্তবয়স্কর কথা আমরা শুনতে পাচ্ছি, তাই তো? একদম। কি যখন পরে জানা যায় ব্যাপারটা, যখন জিজ্ঞাসা করা হয় কি হয়, তখন বলা হয়েছিল ও যে দরগাটাতে গেছিল, ওর মা গেছিল তো প্রে করতে, ওই দরগাটা অনেক পুরনো দরগা। বুঝলাম। আর এটা আমি শুনেছি যে প্রত্যেকটা দরগা, প্রত্যেকটা মসজিদে জিন থাকে, বিকজ জিনও আল্লাহ আছে তার প্রে করে, প্রার্থনা করে, হ্যাঁ ইবাদত করে। তো ওই জিনটা ওখানে অনেক টাইম থেকে আছে। তো বাচ্চাটাকে ঠিক 7 দিনের মাথায় ওই পীর বাবা আসার 6 দিনের মাথায় পীর বাবা এসেছিলেন। পীর বাবা ছাড়াতে পারেনি, অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু কিছু করা হয়নি। তো 7 দিনের মাথায় বাচ্চাটাকে আজমের শরীফ নিয়ে যাওয়া হয়। আজমের শরীফের দরগায় বসে ওখানে ওনারা ওরকম নামাজ পড়েন, মানে কোরআনের যা আছে ওনারা পড়েন, জল পড়া দেওয়া হয়। তারপর জানা যায় যে জিনটা যতটা ভালোবেসে ফেলেছিল বাচ্চাটাকে, ও বাচ্চাটাকে ছাড়তে চাইছিল না। কিন্তু জিনটা ভালো ছিল, তার ক্ষমতাও কিন্তু প্রচুর, সে ভালো, কিন্তু জিনটা খুব ভালো।
হ্যাঁ আমি বলছি তো তাই, সে ভালোভাবেই কিন্তু সে ছাড়তে যাচ্ছে না। তুমি ভাবো সে যদি খুব খারাপ মানে বিনাশকারী ক্ষমতায় যদি আসে, তাহলে তার খুব ক্ষমতা খারাপ হতো, খুব খারাপ হতো। বাচ্চা মেয়েটা এখন সুস্থ তো, সবকিছু ভালো আছে তো? একদম। বেশ। হ্যাঁ, তোমার সঙ্গে ওখানে কি আমার পরিচয় আজমির আছে? শরীফে না, ওরা অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে। আজমির শরীফে ওখান থেকে যখন জিনটাকে আবার ওখানে নিয়ে আসা হয়, ওখানে কথা বলানো হয়, হুম। তখন জিনটাকে খুব ভালোভাবে বোঝানো হয় যে তুমি বাচ্চাটাকে ভালোবাসো, মানে কি তুমি যাকে ভালোবাসো তুমি তার কোনোদিন ক্ষতি চাইবে না। ওটাই জিনটাকে বোঝানো হয়। তো আমি জানি না কেন এটা হয়, আমি খুব স্ট্রেঞ্জ, যেরকম আমি শুনেছি ভূতে ধরলে ছাড়তে যায় না, ঠিক আছে, কিন্তু জিনটা বাচ্চাটাকে এতটা ভালোবাসতো, ওকে যখন বোঝানো হলো যে মেয়েটার ক্ষতি হতে পারে, তো জিনটা ওকে হচ্ছেও। বলেছিল ক্ষতি হচ্ছেও। হ্যাঁ, একটা এরকম একটা এন্টিটি বা কিছু, বেরিয়ে যাচ্ছে, সোশ্যালিটি থেকে বেরিয়ে যাচ্ছে, সে তার পড়া, হ্যাঁ, সে তার ফ্যামিলি, সেগুলোকে যখন ফিজিক্যাল চিনতে প্রবলেম পারছে, শুরু হয়ে যাবে। অবশ্যই হবে। কারণ দুটো খুব আলাদা জিনিস, একটা মানুষ একটা জিন, দুটো খুব ডিফারেন্ট একটা জিনিস, একজন কোনোদিনই হয় না। করে মানে বডি নিয়ে একজন এক্সিস্ট করে, তার একটা নিজের একটা একদম, রেসপন্সিবিলিটিস আছে, তার নিজস্ব একটা স্বপ্ন একদম, আছে। তুমি কারোর স্বপ্নকে একদম, বা কারোর নিজের ব্যক্তিগত ফ্রিডমকে তুমি আটকে রাখা তো তার খারাপই তো হবে অবশ্যই, বুঝলে তো? একদম, জি বলো। একদম। তো জিনটাকে খুব বোঝানো হওয়ার পর তো জিনটা ছেড়ে চলে যায়, বাট আমরা অনেকেই জানি যে এরকম কিছু হলে সেই জিনিসটা কিছু একটা ছাপ ফেলে যায় আমাদের মধ্যে, আমি তাই তো? তোমায় বলি ভূমিকা, আমি অনেক ঘটনা শুনেছি এই পজেস্টের ঘটনা, এই পজেস্ট হওয়া বা কারোর কোনো মানে কোনো জিন বা ভূতের এই যে হয় না কোনো ব্যক্তির উপর কন্ট্রোল, এটা হওয়ার পরে জানো তো কি হয় ভূমিকা? এটা হওয়ার পরে একটা জিনিসই হয়, হয় সে ব্যক্তি হয়তো আর এই পৃথিবীতে হয়তো আর এক্সিস্ট করবে না, হয়তো সে মারা যাবে। কিন্তু হুম, যদি সে মারা না যায়, যদি সেই ভূত বা জিন যদি তাকে ছেড়ে দেয়, কোনো কিছু না একটা কিছু শরীরের মধ্যে একটা খারাপ হবেই, যেটা তোমাকে খারাপ হবে তো সারা জীবন তোমাকে নিয়ে এটা। বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে তুমি বললে খারাপ হবে, হুম। এই ধারণাটা সবার থাকে, বাট এই জিনিসটা, এই ঘটনাটা ওটাই চেঞ্জ করলো। বুঝলাম। বিকজ জিনিসটা চলে যাওয়ার পর, ওর কাছ থেকে চলে যাওয়ার পর মেয়েটা এখনো অব্দি পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন, কিন্তু একটা জিনিস কি, যেহেতু জিনটা ওর কাছে থাকতে চাইতো, তো হ্যাঁ। ওর মাথায় না, ও যখন চুল খোলে, এটা ওই জিনটা চলে যাওয়ার পর থেকে হয়েছে, হুম। বিভৎস সুন্দর একটা স্মেল বেরোয় চুল থেকে, ন্যাচারালি। ন্যাচারালি চুল থেকে একটা স্মেল আসে। ন্যাচারালি জ্যাসমিনের যেরকম স্মেল হয়, জুঁই ফুল, হ্যাঁ। মেয়েটা যখন চুল খুলে বসে, খুব স্ট্রেঞ্জলি ওরকম ওর চুল থেকে জুঁই ফুলের স্মেল আসে। আর মাঝে মাঝে এটা শোনা গেছে, পরে জানা গেছে যে খুব কম টাইমের জন্য হলেও এরকম দেয়ালের দিকে তাকিয়ে থাকে এখনো কিন্তু, কিন্তু ওর কোনো ক্ষতি হয়নি। মানে এই ঘটনাগুলো তুমি এই যে বলছো, এই যে এই ঘটনাগুলো জানতে পারো তোমার ওই বাবার কলিগ এক সময়, তার সঙ্গে হয়তো কোনো কন্ট্যাক্টের মাধ্যমে জানতে পারো। বুঝলাম। তারা কি এখনো রাজস্থানে নেই? না, না, এটা তো অনেকদিন আগে, তারপর তো পোস্টিং চেঞ্জ হতেই থাকে। মানে পোস্টিং চেঞ্জ হওয়ার পরেও কিন্তু জিনিসটা ঘটছে, আমার কথাটা সেইটা। তারা না, কি আর সেই ওই রাজস্থানে যে থাকে? টাইম রাজস্থানে, তারপরে আর কিছু টাইম ছিল, সেই টাইমে হয়েছিল, তারপরে আর বুঝলাম। বেশ ভূমিকা, এই দুটো ঘটনাই খুবই জমজমাট দুটো ঘটনা, শুনে খুব ভালো লাগলো। আমাদের লিসেনাররা নতুন কিছু একটা উপহার পেলো তোমার কাছে। আমাদের এই চ্যানেলের ওয়ান অফ দ্য বেস্ট ঘটনার মধ্যে এই দুটো পড়বে কিন্তু। যাই হোক, ভূমিকার মতন আমরা সাপোর্ট আমরা পেলাম, একজনকে পেলাম যে আমাদেরকে খুব সুন্দর ঘটনা শোনালো। আমাদের লিসেনাররা সবাই তোমাদেরকে কমেন্ট করে জানাবে তোমার ঘটনা কেমন লাগলো। আমি জানি আমাদের চ্যানেলে এবার থেকে যত ঘটনা আসবে, তোমার কোথাও না কোথাও একটা রিকোয়েস্ট থাকবে, তোমার ঘটনা দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকবে। যাই হোক ভূমিকা, তোমার কাছে আরো ঘটনা রয়েছে, একটা এপিসোডে এত কিছু ক্লিয়ার করা সম্ভব নয়। তা এই ঘটনাগুলো একে একে আমরা আসবো, আমরা আলাদাভাবে একটা সেকশন আমরা প্লেলিস্ট করে আমরা আসবো। আর বেশ, তাহলে ভূমিকা, তাহলে আমি ফোনটা তাহলে রাখি। একদম এপিসোডে আমি তোমার লিংক পাঠিয়ে দেবো। ঠিক আছে, বেশ বেশ। তো আজকে ভূমিকার মতন আপনারাও যদি আমাদেরকে কোনো সত্যি ভৌতিক ঘটনা কলের মাধ্যমে এই ঘোস্টলি কল রেকর্ডিং এপিসোডে যদি আনতে চান, তাহলে আমাদেরকে মেল করুন অফিসিয়াল raterrohosho@gmail.com। তাছাড়াও আমাদের এই সোশ্যালের যত লিঙ্ক রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনারা প্রত্যেকটি লিঙ্কই পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো সবাই আপনাদের ঘটনা পাঠান আমাদেরকে
এই লিঙ্কের মাধ্যমে ফেসবুক বা ইনস্টাগ্রামের ইনবক্সে। তো শুনে নিলাম আমরা ভূমিকার গলায় কলের মাধ্যমে দুটি ঘটনা, যে ঘটনা দুটির মধ্যে কিন্তু একটা স্পাইসিনেস, একটা ক্রাঞ্চিনেস কিন্তু ছিল, একটা হাড় কাঁপানো, একটা ঠান্ডা ছিল। তো এরকমই ঘটনা আমরা আমাদের এই ঘোষলি কল রেকর্ডিং সিরিজে প্রতিবার শুনবো। প্রত্যেকটি সপ্তাহে ঘোষলি কল রেকর্ডিং আসবেই। চেষ্টা করব আপনাদের কাছে বড় বড় এপিসোড আনার, কারণ বড় এপিসোড শোনার মধ্যে আলাদা রকম মজা আছে। যাই হোক, আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে সেই ভালোবাসাটা প্রকাশ করুন। ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন। আপনাদের এই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমরা হয়তো 1 টাকাও না পেলে পাই অনেক মনে ভালোবাসা, একটা ভরসা যে আপনারা পাশে আছেন। সাবস্ক্রাইব করবেন, এটা সবার জন্য ফ্রি। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো এপিসোড, না হলে নতুন কোনো ঘোষলি কল রেকর্ডিং সিরিজের এপিসোড নিয়ে। আজকের মতন এখানেই শেষ। গুড নাইট, স্টে টিউনড এবং ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে ভালো রাখুন, কারণ গল্প হলেও সত্যি।